প্রতিটা মেয়েই তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পেতে চায়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্বামীর পাশে থাকতে চায়। কিন্তু যদি কোনো মেয়েকে তার স্বামীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য দোষারোপ করা হয় এবং খুনের দায় চাপিয়ে দেওয়া হয়, তখন সেই মেয়েটি কি করবে, আর অসহায় সেই মেয়েটির পাশে কে এসে দাঁড়াবে? এমনই একটি গল্প তুলে ধরা হয়েছে হইচয়ে সদ্য মুক্তি পাওয়া অ্যাডভোকেট অচিন্ত আইস সিরিজটিতে এক অসহায় মেয়ের উপর তার স্বামীকে খুনের দায় চাপিয়ে দেওয়া হয়। মেয়েটি কি সত্যি ছিল খুনি? আর খুন করলেও সে কেনই বা তার স্বামীকে খুন করলো? নাকি এই খুনের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সিরিজটির শেষ মুহূর্তে আসলে খুনিকে দেখে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তাই অনুরোধ রইল সম্পূর্ণ কাহিনী দেখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সরাসরি চলে যাই মূল কাহিনীতে। সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই সুরের রানী কনকবালা দত্ত গান গাইছেন এবং তার বাড়িতে চলছে একটা পার্টি। ঠিক তখনই আমরা দেখি পাবলুর মা তার বৌমা মালিনীকে ডাকতে পাঠায় তার ছেলে পাবলুকে ডাকতে। তবে মালিনী একটু ইতস্তত করছিল পাবলুকে ডাকতে যাওয়ার জন্য। তখন কাজের মেয়ে লক্ষ্মীর সাথে তার দেখা হয়। লক্ষ্মী তখন মালিনীকে বুঝায় যে সব স্বামী স্ত্রীর মধ্যেই টুকটাক ঝামেলা হয়, এটা তেমন কোনো বিষয় না, কয়েকদিনের মধ্যেই তাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর কিছুক্ষণের মধ্যেই একটা বিকট চিৎকারে বাড়ির সকলে দৌড়ে যায় পাবলুর ঘরের দিকে এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় পাবলু মারা গেছে এবং মালিনীর হাতে রয়েছে রক্তাক্ত একটা ছুরি, যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর কাহিনী শিফট হয় অচিন্ত আইসের কাছে, যে হচ্ছে একজন উকিল এবং সে ছোটখাটো কেস লড়তে অভ্যস্ত। অন্যদিকে এই হলো সীতারাম গাঙ্গুলি, যে খুব বড় একজন উকিল এবং জীবনের কোনো কেসেই তিনি হারেননি এবং দত্তবাড়ির হয়ে মালিনীর বিপক্ষে কেসটা তিনি লড়ছেন। কোর্ট চত্বরে অচিন্ত বাবুর মুখোমুখি হন সীতারাম বাবু। তখন সে অকথ্য ভাষায় অচিন্তকে অপমান করে। এরপর কাহিনী চলে যায় 2 বছর আগে এবং আমরা জানতে পারি যে অচিন্ত সীতারাম বাবুর আন্ডারেই প্র্যাকটিস করছিল। তখনই একটা কেস স্টাডি করার সময় অচিন্তর মনে হয় যে মেয়েটি নির্দোষ, তবে সীতারাম মনে করে কে বেশি ইম্পর্ট্যান্ট সেটা আগে দেখা উচিত। এই কথায় দুজনের মধ্যে মতভেদ হয় এবং অচিন্ত ওই মেয়েটির হয়েই সীতারামের বিপক্ষে কেস লড়ে। তবে সে কেসটিতে জিততে পারে না, সীতারামের কাছে অনেক বাজেভাবে হেরে যায়, যার ফলে মেয়েটি নিজেকে শেষ করে দেয় এবং এই ট্রমা থেকে বাঁচতেই অচিন্ত এরপর থেকে আর কোনো বড়সড় কেস লড়ে না। এরপর সিন বর্তমানে আসে। তখন আমরা দেখতে পাই মালিনীর কেসটা আদালতে ওঠে। তবে মালিনীর মা মালিনীর জন্য যে উকিল ঠিক করেছিল সে এখনো পর্যন্ত কোর্টে উপস্থিত হয়নি। কিছুক্ষণ পর সেই উকিল কোর্টে আসলেও কেসের কোনো রকম ডিটেলস তিনি আদালতে পেশ করেন না। এদিকে সীতারাম তার ওপেনিং স্পিচে বলে যে এই কেসের কোনো ভিত্তি নেই, কারণ ঘটনাস্থলে 15 জন লোক ছিল যারা দেখেছে মালিনীর হাতে ছুরি ছিল। এছাড়া মালিনী আর পাবলুর মধ্যে রিলেশন খুব একটা ভালো ছিল না, সেটা আজ তাদের বাড়ির সকলেই বুঝতে পেরেছে এবং মালিনীকে মধ্যরাতে তার প্রেমিকের সঙ্গে কথা বলতে তার শ্বশুর মশাই স্বয়ং দেখেছেন এবং মালিনী কাজের মেয়ে লক্ষ্মীকে জানিয়েছিল যে পাবলু আজ সব শেষ করে দেবে। হয়তো তাদের রিলেশন শেষ করে দেওয়ার কথাই পাবলু বলেছিল। তাই হয়তো গরিব মালিনী চিন্তা করলো যে স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিলে তো সে কোনো কিছুই পাবে না, তাই ডিভোর্স দেওয়ার স্বামীর থেকে মৃত স্বামী তার কাছে হয়তো ভালো, তাই হয়তো সেই এই কাজ করেছে। এছাড়া ছুরির মধ্যে মালিনী ছাড়া অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। মালিনী তখন চিন্তা করতে থাকে সেদিন পাবলু তাকে পার্টি চলার আগে গলা টিপে ধরেছিল, কারণ সে পাবলুর মোবাইলটা চেক করছিল এবং তাকে বলে যে সে আজ সব শেষ করে দেবে। এদিকে হাতে বিশেষ কাজ না থাকায় অচিন্ত তাদের ভাড়াটের কাপড় সেলাই করছিল। তখন একটা ছেলে এসে জানতে চায় যে তাদের কাপড় সেলাই করা হয়েছে কিনা। এই অবস্থা দেখে শিখা অচিন্তকে সাজেস্ট করে যে সে যাতে মালিনীর কেসটা লড়ে, কারণ তারা ভালো কোনো উকিল জোগাড় করে উঠতে পারছে না। শিখা নিজে একজন ইন্সপেক্টর, তবে অচিন্ত শিখার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। পরের সিনে আমরা দেখতে পাই পাবলুর শোক সভা করা হচ্ছে। তখন পরিবারের সবাই পাবলুকে স্মৃতিচারণ করে। এদিকে অচিন্তর বাবা অচিন্তকে মালিনীর কেসটা লড়তে বলে। অচিন্ত তার বাবার কথায় পাত্তা না দিলেও কোর্ট চত্বরে গিয়ে দেখে মালিনীর মা খুব নাজেহাল অবস্থায় বসে আছে এবং হাতে থাকা কাগজগুলো ঠিকমতো সাজাতেও পারছে না। তখন অচিন্ত তাকে সাহায্য করে আর সিদ্ধান্ত নিয়ে নেয় সে মালিনীর কেসটা লড়বে। ওইদিকে মালিনীকে মহিলা বন্দীরা খুবই হেনস্থা করছিল, তাই মালিনী ডিসাইড করে সে নিজেকে শেষ করে দেবে
বাড়ি ফেরার সময় শিখার কাছে ফোন আসে এবং সে জানতে পারে যে মালিনী নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই কথা শুনে শিখার সাথে সাথে বেরিয়ে পড়ে এবং তখন সেখানে অচিন্ত উপস্থিত ছিল এবং যে কথাটা অচিন্তকে একদম নাড়া দিয়ে যায়। দুদিন পরেই মালিনী সুস্থ হলে অচিন্ত দেখা করতে যায় মালিনীর সাথে এবং জানতে পারে সেদিনের ঘটনার পর মালিনী প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে। কোনো রকম আওয়াজ তার গলা থেকে বের হচ্ছে না। অচিন্ত মালিনীকে বোঝায় যে তার মায়ের মৃত্যুর পর তার ওই রকম হয়েছিল। সে তখন মালিনীকে বলে, নিজে যখন একা থাকবে ফিস ফিস করে কথা বলবে, যার ফলে তোমার ভয়েস আবার ফিরে আসবে। এভাবে মালিনীর মনে অনেকটা সাহস দিয়ে ফিরে যায় অচিন্ত। মালিনী বসে বসে চিন্তা করে সেদিন রাতের কথা। পাবলু একদিন খুব ড্রিঙ্কস করে বাড়ি ফিরছিল। সৃজিতা তাকে নিয়ে রুমে আসে। তখন মালিনী তাকে সামলাতে গেলে পাবলু খুবই রেগে যায়, কারণ পাবলুর বাবা জানিয়েছিল যে মালিনী গভীর রাতে নিজের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। যে কথা শুনে পাবলু খুবই রেগেছিল মালিনীর উপর। এরপর আমরা লক্ষণ সর্দার নামে একটা চোরকে দেখতে পাই। সে চুরি করতে এসে অচিন্তর হাতে ধরা পড়ে যায়। তবে সে জানায় যে সে খুবই গরিব এবং জীবনে এই প্রথম সে চুরি করতে এসেছিল। এই কথা জানতে পেরে অচিন্ত তাকে নিজের কাজে রেখে দেয়। সীতারাম দত্ত বাড়িতে যায় এবং কাজের বউ লক্ষ্মীকে অচিন্তর একটা ফটো দেখিয়ে জানতে চাই, একে চেনো? লক্ষ্মী জানায়, এ তো পাবলা দাদাবাবুর মাস্টার মশাই। যে কথা শুনেই সীতারাম খুবই রেগে যায়। আসলে আজ সকালেই অচিন্ত লক্ষ্মীর সাথে বাজারে দেখা করেছিল এবং তাকে জানিয়েছিল যে সে পাবলুর মাস্টার মশাই ছিল। সে তখন কথায় কথায় জেনে নেয় যে সৃজিতার সাথে পাবলুর অ্যাফেয়ার চলছিল। তবে মালিনী পাবলুকে খুবই ভালোবাসতো এবং পাবলুর সাথে সম্পর্কটা ঠিক করার জন্য মালিনী অনেক জায়গায় মানত করেছিল। আর মালিনী এখন 3 মাসের প্রেগনেন্ট। তবে লক্ষ্মী কোনো মতেই বিশ্বাস করতে পারে না যে মালিনী এই ধরনের কোনো কাজ করে থাকবে। বাজারে যখন লক্ষ্মীর সাথে অচিন্ত কথা বলছিল তখনই সীতারামের একজন লোক দেখে ফেলে তাদের দুজনকে কথা বলতে এবং সে গিয়ে বিষয়টা সীতারামকে জানিয়ে দেয়। যার কারণে সীতারাম লক্ষ্মীকে এসে খুবই ধমক দেয় আর বলে বাড়ির কোনো কথা যেন সে বাইরে কারো সাথে না বলে। অচিন্ত এক হাবিলদারের সঙ্গে কথা বলে জানতে পারে সেদিন যখন তারা ঘটনাস্থলে গেছিল তখন মালিনী হাতে ছুরি নিয়ে বসেছিল এবং তার শাশুড়ি মা তাকে বারংবার মারছিল। এবং হাবিলদার আরো জানায় যে পাবলুর পিসির মেয়ে পাখি ছিল ঘটনার প্রত্যক্ষদর্শী। এদিকে সীতারাম যায় মালিনীর সাথে দেখা করতে এবং তাকে ভয় দেখিয়ে বলে যে প্রথম দিনেই কোর্টে তাদের কেসটা সে নিজের দখলে নিয়ে গেছে, তাই এসব নাটক দেখার তার টাইম নেই। তখনই অচিন্ত সেখানে পৌঁছে যায় এবং সীতারামকে বলে তার এখানে থাকাটা ইল্লিগাল, সে তার ক্লায়েন্টের সাথে মোটেও দেখা করতে আসতে পারে না। ঠিক তখনই মালিনী জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়। একদিন মালিনী মাঝরাতে দেখে পাবলু বসে কাঁদছে এবং পাবলুর হাতে একটা ছবি ছিল, যে ছবিটা সে চিনতে পারছিল না। এবং মালিনী তার কাছে জানতে চাইলে পাবলু খুবই রেগে যায় এবং তার উপর চিৎকার শুরু করে। পরের দিন মালিনীকে দেখতে যায় অচিন্ত এবং দেখে মালিনী একটু একটু কথা বলতে পারে। মালিনী তখন বলে যে আই অ্যাম নট গিলটি। এই কথাটা শুনে অচিন্ত বারংবার তাকে বলে যে শুধু এই কথাটাই মনে রেখো যে তুমি গিলটি নাও। এদিকে 3 মাসের মধ্যেই পাবলুর সাথে সৃজিতার ফোনে খুব বেশি পরিমাণে কথা হয়েছে, তাই সৃজিতার উপর নজর রাখার জন্য লক্ষণকে পাঠিয়েছিল অচিন্ত এবং লক্ষণ সৃজিতার উপর নজর রাখতে গিয়ে দেখে সৃজিতা পাবলুর মামা রুদ্রর সাথে দেখা করছে। তখন সে সেটার ফটো তুলে অচিন্তকে পাঠিয়ে দেয়। এরপর অচিন্ত আসে মালিনীর মায়ের কাছে আর ছবি দেখিয়ে জানতে চায় যে ইনি কে। তখন সে জানায় এটা পাবলুর মামা। এরপর অচিন্ত লক্ষণকে পাঠায় পাবলুর মামা রুদ্রর উপর নজর রাখতে। তখন লক্ষণ দেখতে পাই পাবলুর মামা রুদ্র রাতের অন্ধকারে বস্তির ভিতরে ঢুকে ভোলা হালদারের বাড়িতে এসে দরজা খুলতে বলছে। এদিকে কোর্টের দ্বিতীয় দিনে সীতারাম উঠে পড়ে লাগে মালিনীকে দোষী সাব্যস্ত করার জন্য। প্রথমে সীতারাম অফিসার ইনচার্জকে কাঠগড়ায় তোলে এবং জানতে চায় যে ঘটনাস্থল থেকে যে ছুরি পাওয়া গেছে তার মধ্যে কার কার হাতের ছাপ রয়েছে। তখন অফিসার জানায় সেটার মধ্যে মালিনী ছাড়া অন্য কারো হাতের ছাপ সে পায়নি। এরপর অচিন্ত জানতে চায় যে জায়গাটার ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটা কি সিকিউর করা হয়েছিল। অফিসার জানায় যে তারা যাওয়ার পর সেই জায়গাটার সিকিউর করা হয়, তবে তারা গিয়ে দেখে ওখানে অনেক মানুষ উপস্থিত রয়েছে, তাই তারা যাওয়ার আগে আর কারা কারা সেখানে উপস্থিত ছিল সেটা তিনি বলতে পারবেন না। এরপর সীতারাম লক্ষ্মীকে ডাকে এবং জানতে চায় তার সাথে সেদিন মালিনীর কি কথোপকথন হয়েছিল। লক্ষ্মী জানায় যে মালিনী
এবং পাবলুর মধ্যে রিলেশনটা কদিন ধরে ভালো চলছিল না। তাদের মধ্যে খুবই ঝগড়াঝাটি হতো এবং তারা কদিন ধরেই আলাদা শুতো। তবে সেদিন পার্টি থেকে যখন পাবলু দাদাবাবুকে ডাকতে যাচ্ছিল, মালিনীর সাথে তখন দেখা হয় লক্ষ্মীর। আর সেদিন মালিনী তাকে বলেছিল যে পাবলু সবকিছু শেষ করে দেবে। আর লক্ষ্মীর এসব কথা শুনে সীতারাম প্রমাণ করতে চায় যে সেদিন পাবলু তার আর মালিনীর রিলেশনটা শেষ করে দেওয়ার কথাই বলেছিল। এরপর আমরা দেখতে পাই পাবলুর মামা যে বস্তিতে গেছিল, অচিন্ত বস্তির সেই বাড়িটার ভিতরে ঢোকে এবং দেখে এক অসুস্থ মানসিক ভারসাম্য ব্যক্তি এইখানে শুয়ে আছে। সে তখন অচিন্তকে দেখতে পেয়ে অচিন্তর দিকে থালা বাসন ছুঁড়ে মারে। অচিন্ত তখন ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে থাকা এক মহিলার সাথে তার কথা হয় এবং সে জানায় ভেতরের লোকটাই হচ্ছে ভোলা হালদার এবং সে মানসিক ভারসাম্যহীন। ইদানিং এই লোকটার সাথে অনেকেই দেখা করতে আসছে। মহিলা জানায় যে সেই ভোলা হালদারকে দুবেলা রান্না করে দেয় এবং তাকে রুদ্রর ছবি দেখাতেই উনি বলে যে এই লোকটা এসে প্রত্যেক মাসেই 2000 করে টাকা ভোলাকে দিয়ে যায়। এবং পাবলুর ছবি দেখাতেই ওই মহিলা চিনতে পারে এবং বলে কয়েকদিন আগেই এই পাবলু এসেছিল তাদের বাড়িতে এবং মাংস ভাত খেয়ে গেছে। তারপর আরেকদিন এসেছিল এবং বিশেষ করে এই রাস্তায় গড়াগড়ি দিচ্ছিল। তখন তার ড্রাইভার এসে তাকে নিয়ে যায় এবং সে আরো জানায় যে 27 বছর আগে এই দাদু অর্থাৎ ভোলা হালদার এই দত্ত বাড়িতে ড্রাইভারি করত এবং তার একমাত্র ছেলে মারা যাওয়ার পর থেকেই ভোলা হালদারের এরকম মানসিক অবস্থা। তবে ভোলা হালদার পুলিশের কাছে জিডিও করেছিল, কিন্তু গরিবের কথা কে শোনে বলুন? তাই তার কথায় কেউই কান দেয়নি। জিডি করার কথা জানতে পেরে অচিন্ত সোজা চলে আসে সেই অফিসারের কাছে এবং ওই জিডিটা দেখার একটা আগ্রহ প্রকাশ করে। তবে ওই অফিসার বলে যে যার জিডি তার কনসার্ন ছাড়া এটা কিছুতেই দেখানো সম্ভব নয়। তাই সে অচিন্তকে ফিরিয়ে দেয়। অচিন্ত চলে যাওয়ার পর ওই অফিসার সীতারামকে ফোন করে সবটা জানিয়ে দেয়। এদিকে অচিন্ত মালিনীর সাথে দেখা করতে গেলে মালিনী কিছু কথা কাগজে লিখে রাখে এবং অচিন্তকে পড়তে দিলে অচিন্ত জানতে পারে মালিনী 1 সপ্তাহের জন্য বাপের বাড়িতে গিয়েছিল এবং পাবলুর জন্মদিনের আগের দিন সে সারপ্রাইজ দেবে বলে বাড়ি ফিরে আসে। কিন্তু তখন পাবলু কারোর সাথে ফোনে কথা বলছিল এবং তখন পাবলু খুবই রেগেছিল আর সে তখন ফোনটা মূলত সৃজিতাকে করেছিল। মালিনীকে তখন সে বারবার জিজ্ঞেস করে যে সৃজিতা এই কথাগুলো কিভাবে জানলো। তখনই মালিনী পাবলুকে সারপ্রাইজ দিতে গেলে পাবলু প্রচন্ড রেগে যায় এবং বলে সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, তবে আমি সারপ্রাইজ একদমই পছন্দ করি না। আর এই ধরনের বিহেভিয়ার দেখে মালিনী খুবই ভয় পেয়ে যায় এবং রাতে মায়ের সাথে ফোনে সবটা শেয়ার করে এবং হয়তো তখনই তার শ্বশুর মশাই তাকে দেখে ফেলেন এবং তাকে ভুল সন্দেহ করেন। এরপর সিন আবারও আদালতে আসে। কোর্টে সেদিন পাবলুর পিসির মেয়ে পাখিকে ডাকা হয়। তখন পাখি জানায় সেদিন সে পাবলুর রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তখন সে দেখে মালিনী আর পাবলুর মধ্যে খুবই ঝামেলা হচ্ছে। সৃজিতার নাম তারা উল্লেখ করে এবং তারপরেই পাবলুকে আঘাত করে মালিনী। এই কথা শুনেই অচিন্ত জানতে চায় যে সে তার দাদাকে কেন বাঁচাতে যায়নি। তখন পাখি জানায় সে যখন যাচ্ছিল তখন পাবলু অলরেডি মারা গিয়েছে। এই কথা শুনে অচিন্ত খুবই অবাক হয় এবং তার করা আগের বয়ানটা কোর্টের কাছে তুলে ধরে, যেখানে পাখি বলেছিল সে 3 বার পাবলুকে ছুরি মারতে দেখেছিল, কিন্তু আজকে সে ভয় পেয়ে বলছে সে মালিনীকে ছুরি মারতে দেখেনি, শুধুমাত্র মালিনীর হাতে ছুরিটা দেখেছিল। পাখির এইসব কথা শুনে অচিন্ত বিষয়টা খতিয়ে দেখতে বলে। এদিকে আমরা দেখি ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক সেজে রাতের বেলা লক্ষণ যায় পুলিশ স্টেশনে তাদের কোনো একটা ইলেকট্রিকের কাজ করতে এবং সবার চোখের আড়ালে সে সেখান থেকে সেই জিডিটা নিয়ে পালিয়ে আসে। আর এটা ছিল ভোলা হালদারের করা 28 বছর আগেকার জিডির কপি। তবে অচিন্ত সেখান থেকে পালানোর আগেই খবরটা চলে গিয়েছিল সীতারামের কাছে। এরপর কিছু লোক অচিন্তকে ফলো করতে থাকে এবং অচিন্ত বিষয়টা বুঝতে পেরে জিডিটা লক্ষণের কাছে পাঠিয়ে দিয়ে অটো থেকে নেমে যায়। এরপর অচিন্তকে একা পেয়ে ওই লোকগুলো অচিন্তর উপরে হামলা করে। অচিন্তকে আহত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে তার কাছ থেকে কোনো জিডি উদ্ধার করতে পারে না। অচিন্তকে নার্সিং হোমে ভর্তি করানো হলে অচিন্ত অনেকটাই সুস্থ বোধ করে। ঠিক তখনই সীতারাম সেখানে চলে আসে এবং সকলকে বাইরে বের করে দেয়। তারপরে অচিন্তর কাছে জানতে চাই সেই জিডিটা কোথায় আছে, কিন্তু অচিন্ত কোনো কথাই তার কাছে বলে না
এবং বাড়িতে গিয়ে দেখে যে পুলিশ তাদের বাড়ি সার্চ করছে সেই জিডিটা খুঁজে পাওয়ার জন্য। তবে তারা কোনো জিডি উদ্ধার করতে পারে না। এরপর আবারও সিন চলে আসে আদালতে। অচিন্ত আদালতে জমা দেয় সৃজিতা আর পাবলুর কল লিস্ট, যেখানে দেখা যায় 2 মাস ধরে সৃজিতা এবং পাবলুর মধ্যে অনেকবারই কথা হয়েছে। অচিন্ত আদালতে জানায় যে সৃজিতার সঙ্গে পাবলুর আগে একটা রিলেশন ছিল, তবে সেটা থেকে বেরিয়ে আসার পর পাবলু বিয়ে করে মালিনীকে, যেটা সৃজিতা কখনোই মেনে নিতে পারেনি এবং আরো একবার কাছাকাছি আসতে চেয়েছিল পাবলুর। এরপর বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর আচরণে আমূল পরিবর্তন দেখে ভয় পেয়ে যায় মালিনী এবং মালিনী সৃজিতার সাহায্য নেওয়ার জন্য তার সাথে দেখা করে। তবে সৃজিতা তাকে বলে যদি পাবলুকে সে আগের মতো দেখতে চায় তাহলে পাবলুকে ছেড়ে দিতে হবে, যেটা মালিনী মেনে নিতে পারেনি। এদিকে কোর্টে যেহেতু দত্তবাড়ির ভিতরকার খবর সব জানাজানি হয়ে যাচ্ছিল, যার ফলে দেবনাথ বাবু একটু চিন্তায় ছিল। এদিকে আমরা দেখি লক্ষণ ভোলা হালদারের বাড়িতে যায় তার চুলের স্যাম্পল নেওয়ার জন্য। পরের দিন কোর্টে যাওয়ার সময় অচিন্ত সেই জিডিটা সাথে করে নিয়ে যায়। এরপর কোর্টে গিয়ে অচিন্ত প্রথমে কাঠগড়ায় ডেকে নেয় দেবনাথ বাবুকে এবং জানতে চান তারা কয় ভাই বোন। তখন সে জানায় তারা 4 ভাই বোন। তিনি বড় দেবনাথ, তারপরে আছে সোমনাথ এবং তার আরো 2 বোন আছে যাদের নাম হচ্ছে বিনা আর ইরা। ইরা 27 বছর আগে মারা গেছে। তবে কিভাবে ইরা মারা গেছে সেটা জানতে চাইলে সে অনেক রেগে যায়। তখন অচিন্ত জিজ্ঞেস করে আপনি কি অসিত হালদারকে চেনেন? এই কথা শুনে দেবনাথ কোনো উত্তর দিতে চায় না। তখন অচিন্ত তার কাছে থাকা সেই জিডিটা বের করে, যেটা ছিল 28 বছর আগের অসিতের বাবা ভোলা হালদারের। মূলত ভোলা হালদার দত্তবাড়িতে ড্রাইভার ছিল এবং তার ছেলে অসিত আর দত্তবাড়ির ইরার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ইরা একদিন ভোলার বাড়িতে এসে সবটা জানায় এবং বলে সে আর অসিত একসাথে থাকতে চায়, কিন্তু ভোলা বলে আগে মা ঠাকুরের আশীর্বাদ তোমাদের নিতে হবে, তারপর যা ঘটবে সেটা দেখা যাবে। এই কথা শুনে ইরা রাজি না হলেও এক প্রকার জোর করে ভোলা তাদের বাড়িতে ফেরত পাঠায়। এর কিছুক্ষণের মধ্যেই অসিতের মৃত্যুর খবর আসলে ভোলা একদম উদ্ভ্রান্ত হয়ে যায় এবং দেবনাথ এবং তার ভাই সোমনাথের উপরে সন্দেহ প্রকাশ করে জিডি করে। তবে তার জিডিটা সেখানে ধামাচাপা দিয়ে দেয়। এরপরই মানসিকভাবে উদ্ভ্রান্ত হয়ে যায় ভোলা হালদার। আস্তে আস্তে যখন ঐতিহ্যবাহী দত্ত পরিবারের পুরনো কিচ্ছা কাহিনী সামনে আসে, তখন কোর্ট অর্ডার দেয় তাদের সকলকে বাইরে যেতে হবে। দত্তবাড়ির কাছের লোকেরা বাদে সবাইকে বাইরে বের করে দেয়া হয়। এরপরেই অচিন্ত ডাকে পাবলু দত্তের মা অভয়া দত্তকে আর জানতে চাই আপনার আর আপনার হাজবেন্ডের কি ইউকে সিটিজেনশিপ আছে? এই কথা শুনে সে একদমই হতভম্ব হয়ে যায়। আর তখনই তার মুখ থেকে বেরিয়ে আসে দত্তবাড়ির কিছু পুরনো ঘটনা। অসিতের মৃত্যুর পর জানতে পারে যে ইরা প্রেগনেন্ট এবং বাচ্চাটা নষ্ট করতে পারবে না, তাহলে ইরার ক্ষতি হয়ে যাবে। তাই তারা ইরাকে নিয়ে চলে যেতে চায় ইউকেতে এবং সেখানেই ইরা জন্ম দেয় পাবলুর। আর নিঃসন্তান অভয়া দেবী পাবলুকে নিজের সন্তানের মতোই মানুষ করে, কিন্তু পাবলুর আসল মা হচ্ছে ইরা। তবে ইরা মারা যাওয়ার আগে অভয়া দেবীকে বলে গিয়েছিল যে ভোলা হালদারের দেখাশোনা করতে, তাই প্রতি মাসে তার ভাইয়ের হাত দিয়ে ভোলা হালদারের কাছে 2000 টাকা করে পাঠাতো। এরপর অচিন্ত সৃজিতাকে আরেকবার ডাকে এবং জিজ্ঞাসা করে পাবলুকে সে কেন তার জন্ম বৃত্তান্ত বলেছে এবং সেই বা কোথা থেকে এটা সত্যিটা জানতে পারলো। তখন সৃজিতা জানায় তার বাবা অভয়া দেবীর চিকিৎসক, সুতরাং অভয়া যে মা হতে পারবে না সেটা তার বাবা জানতেন। সৃজিতা একদিন তার বাবা মায়ের কথোপকথন শুনে ফেলে এবং যেখানে তার বাবা তার মাকে বলেছিল যে পাবলু হয়তো তাদের বাচ্চা না। সৃজিতা কোনোদিন চায়নি যে পাবলুর কোনো ক্ষতি হয়ে যাক, কিন্তু এই কথাটা সে চেপে রাখতে পারেনি। পাবলুকে কিছু না বুঝেই জানিয়ে ফেলে এই সত্যটা। এরপর থেকেই পাবলু উদ্ভ্রান্তের মতো সত্যি খুঁজতে লেগে পড়ে এবং সে জেনেও যায় যে তার মা ইরা এবং তার দাদু পাগলের মতো জীবনযাপন করছে। তাই নিজের সত্যিটা সে সবাইকে বলে দিতে চাইছিল পার্টির দিন। সৃজিতা পাবলুকে শান্ত করিয়ে বাইরে যায় কিছু গেস্টদের রিসিভ করার জন্য, কিন্তু এর কিছুক্ষণ পরেই সে জানতে পারে পাবলুকে মেরে ফেলা হয়েছে। আসলে পাবলু চেয়েছিল তার দাদু ভাই ভোলা হালদারকে এখানে নিয়ে আসতে এবং তার আনন্দটা তার সাথে শেয়ার করতে। ঘটনা যখন একে একে কোর্টে বেরিয়ে আসতে থাকে, ঠিক তখনই দেবনাথ উঠে দাঁড়িয়ে বলে আমি পাবলুকে মেরেছি, যেটা দেখে সীতারাম খুবই অবাক হয়ে যায় এবং দেবনাথকে থামাতে চাইলে কোর্ট তাদের চুপ করতে বলে। তখন অচিন্ত কনকবালা দেবীকে উপস্থিত করার জন্য কোর্টের কাছে আর্জি জানায়। কোর্ট অনুমতি দিলে কোর্টে হাজির করা হয় কনকবালা দেবীকে।
তখন সেদিনের পার্টির ভিডিওটা আবারও চালানো হয় এবং দেখা যায় যে কনকবালা দেবীর জুতায় রক্তের ছাপ। অচিন্ত বলে পার্টিতে আসার তৎপরতায় হয়তো কনকবালা দেবী জুতোটা চেঞ্জ করতে পারেনি। আর সবাই জানে সেদিন বাদ্যযন্ত্র পরিষ্কার করার সময় দেবনাথ নিজের হাতে গ্লাভসটা পরেছিল। এরপর অচিন্ত কয়েকটি ডিএনএ রিপোর্ট পেশ করে, যেটা ছিল ভোলা হালদার এবং মালিনীর গর্ভস্থ সন্তানের, যেটা পুরোপুরি ম্যাচ করে যায়, যার ফলে বোঝাই যায় যে পাবলু ভোলা হালদারের নাতি। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে সেদিন পার্টির আগে আসলে কি ঘটেছিল। ওই দিন পাবলু তার দাদির কাছে গিয়ে সবকিছু জানায় আর বলে সে জানে যে সে ইরার সন্তান, এবং একটা পুরনো ছবি দেখায় যেটার মধ্যে তার বাবা মার সাথে তার ঠাকুরদাও রয়েছে। পাবলু তার দাদিকে জানায় যে আজ পার্টিতে সেটা সবাইকে জানিয়ে দেবে। এই কথা শুনে কনক দেবী খুবই বিরক্ত হয় এবং ওই ছবিটা পুড়িয়ে ফেলে। তারপরেই পাবলুকে সামনে পড়ে থাকা ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে পাবলু মারা যায়। এরপর কনক দেবী ফোন করে তার বড় ছেলে দেবনাথকে ডাকে। দেবনাথ এসে প্রথমে ছুরি থেকে তার মায়ের হাতের ছাপটা মুছে দেয়। যেহেতু দেবনাথ হাতে গ্লাভস পরেছিল তাই ছুরিতে তার হাতের ওঠে না এবং তারপরে নিজের মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই মালিনী যখন ঘরে ঢোকে তখন সে পাবলুকে পড়ে থাকতে দেখে। তখন সে কিছু না বুঝেই পাবলুর বুক থেকে টান দিয়ে ছুরিটা বের করে এবং এই দৃশ্যটায় পাখি দেখতে পায়। এরপর আমাদের 28 বছর আগেকার ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। তখন অসিত আর ইরা কনকবালা দেবীর কাছে নিজেদের বিয়ের কথা জানান। তখন কনকবালা দেবী খুবই বিরক্ত হন এবং সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেন অসিতকে, যার ফলে অসিত মারা যায়। এই সমস্ত ঘটনা একে একে কোর্টে বেরিয়ে আসলে কনকবালা দেবী বলেন দত্তবাড়ি একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য তাকে বজায় রাখতে এমন অনেক কাজ তাকে করতে হয়েছে যেগুলো তিনি মন থেকে হয়তো কোনোদিনই মেনে নিতে পারেননি। তখন অচিন্ত বলে ঠাকুমা শিশুদের কাছে একটা আস্থা, একটা ভরসা স্থল, সেখানে পাবলুকে ঠাকুমা নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আদালতের কাছে তাই অচিন্ত দোষীদের কঠোর শাস্তি দাবি করে আর মালিনীকে বেকসুর খালাস দিতে বলে। সব প্রমাণের ভিত্তিতে কোর্ট কনকবালা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং তাকে সাহায্য করার জন্য দেবনাথ দত্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আর মালিনীকে বেকসুর খালাস দেয়। আর এই মামলায় জিতে যাওয়ার পর সীতারাম নিজে এসে তাকে কংগ্রাচুলেশন জানায়। স্ত্রী যে শেষ মুহূর্তে দেখতে পায় একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে এবং মহিলাটি তার কেস লড়ার জন্য অচিন্তর কাছে এসেছে। আর এখানেই প্রথম সিজনের কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, প্রথম সিজনের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় সিজনের জন্য কে কে অপেক্ষায় আছেন সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।